রেজা ভাই এখন ট্রাই করেন। ওকে। জি, আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, দেখা জি যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। জি। তো হ্যাঁ, আর একটু জুম করে দিলেই হবে অল্পটা। আরো জুম করে দিব। জি ভাই, আর একটু জুম করলে লেখাগুলো ভাসবে আর কি। ঠিক আছে। এখন ঠিক আছে। হ্যাঁ ঠিক। জি। তো আমরা আজকে কথা বলবো এআই এর প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বলতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে যে প্রম্পটিং আসলে কি। প্রম্পটিং হচ্ছে এআই কে কমান্ড দেয়া। এআই এআই কে কমান্ড দিতে গেলে আবার এআই কে বুঝতে হবে যে এআইটা আসলে কি। এআই এর যদি একটা সহজ ডেফিনেশন আমি দিতে চাই তাহলে সেটা হবে যে একটা এলএলএম মডেল যেটা একটা স্পেশাল কেসে ট্রেন করা। যেমন মনে করেন একটা কুকুর আপনার বাসায়। জি ভাইয়া, সাউন্ড কম আসতেছে। আচ্ছা রেজা ভাই, আমি একটা মিনিট একটু কথা বলি। হ্যাঁ, বলেন। এইখানে জুমে যারা সংযুক্ত আছেন আপনাদের আর কি সবাইকে মাইক্রোফোন এলাউ করা আছে। আপনাদের শুধু প্রয়োজনে যখন আপনাদের কোনো প্রশ্ন থাকবে তখন মাইক্রোফোন অন করবেন, এর ছাড়া কাইন্ডলি সবাই মাইক্রোফোন অফ রাখেন। এই যে মাহমুদা খানম আপু, তারপরে খন্দকার সাদিয়া আপু, আপনারা সার্বক্ষণিক আর কি মাইক্রোফোন অন রাখতেছেন। এই দুইজনের মধ্যে থেকে একজনের পাশে কেউ কথা বলতেছে, এই নয়েজটাও এখানে আসতেছে আমাদের স্টুডিওতে, এটা আর কি দেখা যাচ্ছে। এই খন্দকার সাদিয়া আপু, আপনার যদি প্রশ্ন না থাকে ততক্ষণ মাইক্রোফোন বন্ধ রাখবেন, আগে স্যার কি বলে শুনেন। আপনার প্রশ্ন থাকলে আপনি মাইক্রোফোন অন করে কথা বলেন। এখন আপনার মাইক্রোফোন আর কি অন আছে, আপনি একটু বন্ধ করেন। আপনাদের আর কি একটু বুঝতে হবে এই জুমটা হলো ওয়ান ওয়ে, ঠিক আছে? আর কি স্যার যখন কথা বলবে তখন আপনাদের থেকে যদি কোনো আর কি নেটওয়ার্ক আর কি স্লো ইস্যু জনিত কোনো আর কি নয়েজ আসে, বা আপনার হয়তো মনে হইতে পারে আমার পাশে কেউ নয়েজ করতেছে না বা সাউন্ড করতেছে না, কিন্তু আপনার ফ্রিকোয়েন্সি যদি কম হয় সেক্ষেত্রেও এইটা একটা সাউন্ড বাফার করে, বিট হয়। এটা জুমে খুবই নয়েজ সৃষ্টি করে। তো আপনার পিছনে হয়তো বা একটা ফ্যান চলতেছে অথবা একটা ফ্রিজ চলতেছে, আপনি ওই নয়েজটা বুঝতে পারতেছেন না, কিন্তু জুম ওইটা ক্যাচ করে। এর জন্য আপনার যখন প্রশ্ন না থাকবে আপনি জাস্ট আর কি মাইক্রোফোনটা বন্ধ করে রাখেন। এই যে দেখেন খন্দকার সাদিয়া আপু এতক্ষণ আর কি বোঝায় বলার পর আপনার মাইক্রোফোন এখনো অন করে আছেন, বলেন। আপনার যদি কথা থাকে আপনি। এই মশুর, ক্লাস থেকে বের করে দাও, ক্লাস থেকে বের করে দাও। রেজা ভাই, এই যে খন্দকার সাদিয়াপুর এই মাইক্রোফোনটা আপনি তো হোস্ট আছেন, এখন অফ করে দেন, মিউট করে দেন তো ওনাকে। আচ্ছা, দিচ্ছি আমি। জি, তো সবাই শুনতে পারতেছেন এখন? হ্যাঁ ভাই, জি, কি আলহামদুলিল্লাহ। জি জি ভাইয়া ভাইয়া, শুনতে পাচ্ছি। শুনছি। ঠিক আছে, তো আমি তাহলে শুরু করি। তো যেটা বলতেছিলাম যে এআই কি এটা যদি আমরা বুঝতে চাই, আমরা সবাই এটা হয়তো জানি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা শব্দ। কিন্তু এআই যে সহজ সংজ্ঞা সেটা যদি আপনাদেরকে বুঝাইতে চাই তাহলে এটা এরকম যে একটা এলএলএম মডেল যেটাকে স্পেশালি ট্রেন করা হয়েছে যে কোনো একটা উদ্দেশ্যে। যেমন আপনার বাসায় একটা কুকুর আছে, এখন এই বাসার কুকুরটাকে আপনি প্রতিদিন বল হচ্ছে ছুঁড়ে মারতেছেন এবং সে বলটা নিয়ে আসতেছে। এই যে এরপরে আপনি যখনই বলটা ছুঁড়ে মারবেন তখন সে অটোমেটিক্যালি তার যে বিহেভিয়র, তার বিহেভিয়রের কারণে সে আবার ওই বলটা নিয়ে আসবে আপনার কাছে। তো এই যে তার একটা বিহেভিয়ারাল ট্রেনিং হচ্ছে, এই ট্রেনিংটাই করা হয় এআই এর ক্ষেত্রে। একটা এআই তৈরি করার পরে তাকে একটা উদ্দেশ্যে, তার একটা যে কোনো পারপাস থাকে, সেই পারপাসে তাকে ট্রেন করা হয়, যার ফলে সেই এআইটা ওই পারপাসের জন্য বেস্ট ওয়ার্ক করে। তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে, আমি যখন কমান্ড করতেছি এআই কে তখন এআই
কতভাবে আমার কমান্ডগুলোকে নিচ্ছে এবং কিভাবে সেটা আহ, সে হজম করবে। তো এআই মডেলের ক্ষেত্রে আমরা অনেকগুলো মডেল বর্তমানে দেখছি, যেমন চ্যাট জিপিটি, জেমিনাই, এরপরে ক্লড, এরপরে চায়না কিছু মডেল আছে ডিপসিক, দেন রানওয়ে এলএম, এরপরে জিএলএম আছে। তো এরকম অনেক ধরনের মডেল, এলএলএম মডেল সম্পর্কে আমরা শুনছি এবং ডেইলি বিভিন্ন ধরনের আপডেট সম্পর্কে আমরা শুনতে পারতেছি। আহ, তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই যে মডেলগুলো, এই মডেলগুলো দিয়ে যখন আমরা কোনো কাজ করি, যেমন আপনি একটা ইমেজ জেনারেট করবেন, আপনি একটা ভিডিও জেনারেট করবেন, অথবা আপনি এআই এর সাথে ব্রেন স্টর্মিং করে কোনো আইডিয়া জেনারেট করবেন, এই সব কিছুতেই আপনাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটাই সব থেকে বেশি গুরুত্ব দিয়ে করতে হবে। কারণ প্রম্পট ইঞ্জিনিয়ারিং যত ভালো করবেন আপনার রেজাল্ট তত বেশি ভালো আপনি পাবেন। তো এই যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং কমান্ড দেয়া, এই কমান্ড দেওয়ার ক্ষেত্রে একটা ভালো প্রম্পট বা একটা বেটার প্রম্পট, সেই প্রম্পটের বৈশিষ্ট্যগুলো কি কি হয় সেটা আমরা এখন দেখব। এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ভালো প্রম্পট, পাঁচটা মূল উপাদান থাকে একটা ভালো প্রম্পটের ক্ষেত্রে। তো এই পাঁচটা মূল উপাদানের মধ্যে একটা হচ্ছে রোল বা এআই কে নির্দিষ্ট পরিচয় বা দক্ষতা দেয়া, অর্থাৎ এআই এর একটা নির্দিষ্ট আইডেন্টিটি দেয়া। আপনি যেমন, আমার যেমন আইডেন্টিটি, যেমন আমি শোয়েব রেজা এবং আমার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে, আমার নাম যেরকম আলাদা সেরকমই আমার বৈশিষ্ট্যগুলো আলাদা। ঠিক তেমনি আপনি যখন প্রম্পট দিতেছেন, প্রম্পটের সময় অবশ্যই আপনাকে একটা বেটার প্রম্পট যেটা, সেটার মধ্যে অবশ্যই একটা রোল ইনক্লুড করতে হবে সেই এআই এর জন্য। যেমন এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে যে ইউ আর এ সিনিয়র ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার হু রাইটস ক্লিন প্রোডাকশন রেডি পাইথন কোড। এখানে কি করছে দেখেন, এখানে ওকে একটা রোল দিয়ে দিয়েছে, সেই রোলটা কি, একটা সিনিয়র ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার। দেন এই রোলটা অন্য কিছু হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আপনি যখন একটা প্রম্পট, আপনি মনে করেন যে এআই কে দিয়ে আপনি একটা প্রম্পট লিখতেছেন, তখন তাকে আপনি বলবেন যে ইউ আর এ সিনিয়র প্রম্পট ইঞ্জিনিয়ার। ঠিক তেমনি আপনি একটা ইমেজ জেনারেট করতেছেন, তখন আপনি তাকে বলবেন যে ইউ আর এ প্রফেশনাল ইমেজ প্রম্পট ইঞ্জিনিয়ার। সো এইভাবেই আপনাকে রোলগুলো সেট করে দিতে হবে যে কোনো প্রম্পটের ক্ষেত্রেই, যদি আপনি একটা আদর্শিক প্রম্পট ব্যবহার করতে বা বিভিন্ন এলএলএম মডেলের ক্ষেত্রে ইউজ করতে চান। এরপরে 2 নম্বরে আসতেছে কনটেক্সট বা পরিস্থিতি ও পেছনের তথ্য। এখন কনটেক্সট বলতে আমরা কি বুঝি? কনটেক্সট বলতে আমরা বুঝি যে আমরা কি করতে চাচ্ছি। আমাদের যে আমরা একটা নির্দিষ্ট কাজে যখন এআই কে প্রম্পট করতেছি, তখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি করতে চাচ্ছি। জি। তো কনটেক্সটের ক্ষেত্রে যেমন এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে উই আর বিল্ডিং অ্যান এক্সাম প্রিপারেশন অ্যাপ কল্ড প্র্যাক অ্যাপ ফর বিসিএস অ্যান্ড এনটিআরসিএ অ্যাসপাইরেন্টস ইন বাংলাদেশ। এখানে কি বলছে, এখানে একটা নির্দিষ্ট কনটেক্সট দিয়ে দিয়েছে যে আমরা একটা এক্সাম প্রিপারেশনের অ্যাপ বানাচ্ছি, যেটা যেটা কি কাজে লাগবে, যেটা হচ্ছে বিসিএস এবং এনটিআরসিএ যে অ্যাসপাইরেন্টস বা স্টুডেন্টরা আছে, প্রিপারেশন যারা নিচ্ছে, তাদের জন্য তৈরি। তো এখানে দেখেন একটা সুন্দর কনটেক্সট আমি এখানে তাকে দিয়ে দিয়েছি। তো এই কনটেক্সটও আপনার 2 নম্বরে অবশ্যই থাকতে হবে। দেন টাস্ক, টাস্কটা হচ্ছে যে এক্স্যাক্টলি কোন কাজটা আমি তাকে করাইতে যাচ্ছি। যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে যে রাইট 10 মাল্টিপল চয়েস কোশ্চেন্স অন বাংলাদেশ লিবারেশন ওয়ার উইথ 4 অপশনস ইচ অ্যান্ড কারেক্ট অ্যান্সার মার্কড। ঠিক আছে, তো এখানে ও কি করছে, ও এআই কে একটা কাজ দিছে, 10টা মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন তৈরি করতে বলছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে, এবং 4টা অপশন দিতে হবে, সেই 4টা অপশনের মধ্যে কারেক্ট যে অপশনটা সেটা আবার মার্ক করে দিতে হবে। তো একদম নির্দিষ্টভাবে একটা টাস্ক এখানে ডিসকাস করা আছে। দেন 4 নম্বরে আসতেছে ফরম্যাট বা আউটপুট কেমন দেখতে হবে। আউটপুট এআই এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের হতে পারে, এটা একটা নর্মাল টেক্সট আউটপুট হতে পারে, জেসন বা কোড আউটপুট হতে পারে। আপনি যেভাবেই আউটপুট চাবেন সেভাবেই সে আউটপুট দিবে, বাট আউটপুটটা আপনি যদি নির্দিষ্ট করে দেন, তাহলে সে এক্স্যাক্টলি সেই আউটপুটটাই আপনাকে দিবে যেটা আপনি করতে যাচ্ছেন। যেমন এখানে একটা জেসন অ্যারে চাওয়া হয়েছে, যেগুলো অ্যারের মধ্যে কি কি থাকবে, 3টা হচ্ছে অপশন থাকবে, কোশ্চেন, অপশনস, কারেক্ট অ্যান্সার, এই 3টা মিলে একটা জেসন অ্যারে হবে। জেসন অ্যারেটা কি, এটা যদি আমি একটা সহজ এক্সাম্পল দিতে চাই, তাহলে আমরা একটা ওয়ার্কফ্লো দেখি। এই ওয়ার্কফ্লো দেখে আবার অনেকে মাথা ঘুরে যেতে পারে, সমস্যা নেই, এটা খুবই সহজ একটা বিষয়। আমি দেখাচ্ছি।
এই যে একটা ওয়ার্কফ্লো দেখতে পাচ্ছেন, এই ওয়ার্কফ্লোটা হচ্ছে একটা এআই এজেন্ট, যেটা আহ, বিভিন্ন এআই মডেল এবং কয়েকটা টুল, গুগল শিট টুল, এগুলো ইউজ করে তৈরি করা হয়েছে। এখন এই যে ওয়ার্কফ্লোটা আমি তৈরি করছি, এই ওয়ার্কফ্লোর মধ্যে এখানে আমরা জেসন একটা এক্সপ্রেশন ইউজ করছি। এই যে এক্সপ্রেশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই এক্সপ্রেশনটা হচ্ছে একটা জেসন এক্সপ্রেশন, যেটার আন্ডারে যেমন এইখানে লেখা আছে শোয়েব, ঢাকা, ওয়েস্ট রাজাবাজার, আমার যে অ্যাড্রেস সেটা দেওয়া আছে, সিওডি, বিকাশ পেমেন্ট ইত্যাদি দেওয়া আছে। জাস্ট এতটুকু জেনে রাখেন যে এটা একটা জেসন প্রম্পটিং বা জেসন এক্সপ্রেশন, যেটা আমি ওখানে সেখানে ইউজ করছি। তো এরকমই আপনি যদি নর্মাল টেক্সট চান বা আপনি ইমেজ চান, তাহলে আপনি বলবেন যে ইমেজ দেন বা টেক্সট দেন, বা হচ্ছে আপনার যদি ভিডিও লাগে ভিডিও চাবেন, অথবা যে ধরনেরই আপনি কাজ তাকে দিয়ে করাতে যাচ্ছেন সেই আউটপুটটা ইন্ডিকেট করে দিতে হবে, এতটুকুই। এরপরে হচ্ছে কনস্ট্রেন্টস বা সীমাবদ্ধতা। এখন এআই এর কি সীমাবদ্ধতা সেটা আপনাকে বুঝতে হবে। এটা যদি একটা সহজ উদাহরণ আমি দিতে চাই, তাহলে দেখতে হবে, যেমন মনে করেন আমি জেমিনি ইউজ করতেছি। তো একটা নিউ চ্যাটে আমি গেলাম, এই যে জেমিনিটার মধ্যে এখানে আমার কয়েকটা মডেল উল্লেখ করা আছে, যেমন এখানে 3.1 ফ্ল্যাশ লাইট আছে, 3.5 ফ্ল্যাশ আছে, এবং এটার যে থিঙ্কিং লেভেল সেটাও এখানে সিলেক্ট করে দেওয়া আছে স্ট্যান্ডার্ড। আমি যদি এখন 3.5 ফ্ল্যাশকে নেই ফ্ল্যাশ লাইট, তাহলে এই যে 3.5 ফ্ল্যাশ লাইট, এটার আবার কিছু স্পেসিফিকেশন আছে। এই স্পেসিফিকেশনগুলো আমাকে জানতে হবে। জি, কেউ কি কথা বলতেছেন? আচ্ছা, ভাইয়া ওই যে খন্দকার সাদিয়া ওনার মাইক্রোফোনটা আনমিউট করাই আছে সেখানে। আচ্ছা, এটা পার্মানেন্টলি মিউট করা যায় না? জি, তো আমি যেটা বলতেছিলাম যে 3.1 ফ্ল্যাশ লাইট যখন আমরা ইউজ করব, তখন এই যে মডেলটা, এই মডেলটার একটা স্পেসিফিকেশন আছে। যেমন এই স্পেসিফিকেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3.1 ফ্ল্যাশ লাইট মডেলটা আপ টু 1 মিলিয়ন টোকেন্স সে ইউজ করতে পারবে। এর যে কনটেক্সট উইন্ডো, আমি এতক্ষণ যেটা পড়াইলাম যে কনটেক্সট, এই যে এখানে কনটেক্সট দেয়া আছে, এই যে কনটেক্সট উইন্ডোটা, এইটা 3.1 ফ্ল্যাশ লাইটের আপ টু 1 মিলিয়ন টোকেন্স, এবং ম্যাক্স আউটপুট টোকেন্স কত সেটা হচ্ছে 65,536 টোকেন্স। তো এই যে আউটপুটটা, এইটা বুঝে আমাকে হচ্ছে তার কাছে সেরকম টাস্ক চাইতে হবে। এখন আমি 3.5 ফ্ল্যাশ লাইটকে যদি বলি যে আমার একটা 1,000 পেজের পিডিএফ আছে, সেই পিডিএফটাকে সে ট্রান্সলেট করে দেবে, ইংলিশে আছে সেটাকে বাংলায় করে দিবে। তো 1,000 পেজের পিডিএফ যদি সে রিড করতে যায়, তাহলে তার যে টোকেন মডেল খরচ হবে, তার যে কনটেক্সট উইন্ডোটা, সেটা অনেক বড় হয়ে যাবে। দ্যাটস ওয়াই সে সেটা করতে পারবে না। তো এইরকমই আউটপুট লিমিটটাও আমাদেরকে বুঝতে হবে, যে কোন মডেলকে আমরা কোনটা করতেছি। যেমন ক্লডকে হচ্ছে আপনি কোডিং এর কাজে ইউজ করতে পারেন। ক্লড হচ্ছে কোডিং এর ক্ষেত্রে অনেক বেশি ভালো রেজাল্ট করে এবং অ্যাকুরেট রেজাল্ট করে। ঠিক তেমনি জেমিনির কিছু স্পেশালিটি আছে। জেমিনি হচ্ছে ভিডিওর ক্ষেত্রে আপনার VO3 খুবই রিয়ালিস্টিক ভিডিও দেয়, এটা আপনারা জানেন। তো এরকমই কিছু স্পেসিফিক আউটপুট আমরা যখন নিব, তখন আমাদেরকে সেই মডেলটার আউটপুট সম্পর্কে একটা নির্দিষ্ট ধারণা থাকতে হবে। তো আমরা কি শিখলাম, যে 5টা জিনিস থাকতে হবে। 5টা জিনিসের মধ্যে একটা হচ্ছে রোল থাকতে হবে, অবশ্যই একটা রোল দিতে হবে। আপনি যে কাজটা করায় নিচ্ছেন সেই কাজে সে এক্সপার্ট, এরকম একটা রোল দিতে হবে। আপনি ইমেজ জেনারেট করলে তাকে বলবেন আপনি ইমেজের একজন এক্সপার্ট। এরপরে আপনি যদি একটা স্ক্রিপ্ট লেখেন, আপনি একটা ভিডিও স্ক্রিপ্ট লিখতেছেন ইউটিউবের, তাহলে আপনি বলবেন যে অ্যাক্ট অ্যাজ অ্যান স্পেশাল ইউটিউব স্ক্রিপ্ট রাইটার। তারপরে আপনি তাকে তার যে টাস্ক, একটা কনটেক্সট উইন্ডো দিবেন। কনটেক্সট উইন্ডো অর্থাৎ আপনি কি করতে যাচ্ছেন, আপনি কোন ইউটিউবের ভিডিওটা তৈরি করতে যাচ্ছেন, কোন বিষয়ে, কোন টপিকের ওপর। দেন সেই টপিকের যদি কোনো স্পেশাল পার্সন থাকে, যার ভিডিও আপনি কপি করতে চান বা যার আইডিয়া থেকে আপনি ইন্সপায়ার করতে চান, সেই পার্সনটার নাম বা সেই চ্যানেলটার নাম আপনি দিয়ে দিতে পারেন। এই ধরনের কনটেক্সটগুলো আপনাকে বিল্ড করতে হবে। দেন টাস্কটা বলতে হবে যে হ্যাঁ, আমাকে একটা স্ক্রিপ্ট জেনারেট করে দিবা এতটা ওয়ার্ডের। আপনি সেটা 1,000 বা 2,000 ওয়ার্ডে দিতে পারেন। বেঙ্গলি হলে বেঙ্গলি দিবেন,
আর প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমি যেটা বলবো যে অবশ্যই ইংলিশ ইউজ করতে হবে, কারণ ইংলিশ একটা বেস্ট ল্যাঙ্গুয়েজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, এবং এলএলএম মডেলগুলো ইংলিশ খুব সহজেই বুঝতে পারে বাংলার থেকে। তো এই 5টা জিনিস আপনাকে দিতে হবে: রোল, কনটেক্সট, টাস্ক, ফরম্যাট, এবং এটা যে সীমাবদ্ধতা সেটা আপনাকে দিতে হবে। তো এই 5টা জিনিস যদি আপনি একটা প্রম্পটের মধ্যে রাখেন, তাহলে সেই প্রম্পটটা অবশ্যই আমরা একটা ভালো প্রম্পট বলতে পারি। তো প্রম্পটের 7টা মূল কৌশল এখানে আমি ডিসকাস করছি, যদিও অনেকগুলো কৌশল আছে, কিন্তু তার মধ্যে 7টাকে আমরা চুজ করছি যেগুলো বেস্ট কৌশল। তো এগুলা একটু যদি আমরা দেখি, কৌশল 1-এ আমরা দেখতেছি যে জিরো শট ভার্সেস ফিউ শট প্রম্পটিং। অর্থাৎ আহ, একটা উদাহরণ দিয়ে এআই কে যখন আপনি বুঝাবেন, সেটাকে আমরা বলবো যে ফিউ শট। জটিল বা নির্দিষ্ট স্টাইলের কাজে অনেক বেশি নির্ভুল একটা ফল পাবেন যখন আপনি একটা উদাহরণ দিবেন। এই উদাহরণটা দেখলে আপনি বুঝতে পারবেন যে জিরো শটে আমি কি বলছি, একটা প্রম্পট দেয়া আছে যে ট্রান্সলেট দিস সেন্টেন্স টু বেঙ্গলি, দ্য এক্সাম উইল বি হেল্ড নেক্সট ফ্রাইডে। ঠিক আছে, এই যে একটা সেন্টেন্স আমি দিছি এবং ক্লিয়ারলি তাকে বলছি যে এটা বাংলায় ট্রান্সলেট করে দাও। কিন্তু নিচের যে আদর্শ প্রম্পটটা সেটা আমরা দেখবো কি, সেখানে লেখা আছে কনভার্ট ইচ টাইটেল টু এ ক্যাচি রিল ক্যাপশন, টাইটেল 5 টিপস ফর বিসিএস প্রিপারেশন, ক্যাপশন বিসিএস রিটেন, 5টি ট্রিক জানলে শকুনের চোখও ফাঁকি দিতে পারবে না। এরপরে আরো কিছু টাইটেল আইডিয়া সেখানে দেওয়া হয়েছে, যেমন হাউ এআই ওয়ার্কস, ক্যাপশন এআই আসলে কি খায়, 30 সেকেন্ডে পুরো রহস্য ফাঁস। তো এই ধরনের যখন আপনি উদাহরণ দিয়ে বুঝাই দিবেন, আপনি একটা মানে যে কাজটা আপনি করতে যাচ্ছেন তার কাছ থেকে সেই কাজে যে বেস্ট বা এমন কোনো পার্সন আছে, এমন কোনো চ্যানেল আছে, এমন কোনো পেজ আছে যেটা বেস্ট ওয়ার্ক করতেছে আপনার চোখে, তার কাছ থেকে আপনি তার টাইটেলটা বা তার ডেসক্রিপশনটা বা তার ক্যাপশনটা কপি করে আপনি যদি এআই কে আপনার যখন প্রম্পট করতেছেন তখন ইনক্লুড করে একটা উদাহরণ হিসেবে দিয়ে দেন, তাহলে সেটা অনেক বেটার ওয়ার্ক করবে। একটা শূন্য শূন্য জায়গা থেকে তাকে টাস্ক দেওয়ার থেকে একটা উদাহরণ দিয়ে যখন আপনি টাস্ক দিবেন, তখন সেটা অনেক বেশি বেটার ওয়ার্ক করবে। এরপরে কৌশল 2-এ আমরা কি দেখতেছি, চেইন অফ থট, অর্থাৎ ধাপে ধাপে একটা জিনিস নিয়ে চিন্তা করা। যেমন এখানে বলছে যে এ স্টুডেন্ট অ্যান্সার্স 42 আউট অফ 60 এমসিকিউস কারেক্টলি উইথ এ -0.25 penalty per wrong answer. Think step by step, show your calculation, then give the final score. যখন এআই কে আপনি বলতেছেন যে 42 একজন পরীক্ষার্থী 60টা এমসিকিউ এর একটা পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষার মধ্যে সে 42 পেয়েছে। এখন এই 42-এর মধ্যে আবার প্রত্যেকটা ভুল উত্তরের জন্য -0.25 মার্ক কাটা যাবে, যেটা বিসিএস বা অন্যান্য যে গভট এক্সামগুলো হয় সেগুলোর মধ্যে আমরা দেখতে পারি। এখন এই জিনিসটা যখন আপনি এআই কে বলতেছেন, তখন আপনি যখন বলবেন যে থিঙ্ক স্টেপ বাই স্টেপ, অর্থাৎ ধাপে ধাপে চিন্তা করো, তারপর হচ্ছে শো ইওর ক্যালকুলেশন, দেন গিভ দ্য ফাইনাল স্কোর, তখন কি বলতেছেন আপনি আপনি এআই কে একটা সহজ রাস্তা দেখায় দিচ্ছেন, এবং রাস্তার মধ্যে প্রত্যেকটা যে স্টেপ, এই স্টেপ সে তখন থিঙ্কিং করে নেবে, এবং থিঙ্কিং করে নেওয়ার কারণে অ্যাকুরেট রেজাল্ট শো করবে। এরকম যখন কমপ্লেক্স কিছু ওয়ার্ক আসবে, এখানে যেরকম একটা ম্যাথের জন্য একটা কমপ্লেক্স ওয়ার্ক দিয়ে দেওয়া হয়েছে যে 60টা এমসিকিউর মধ্যে সে 42 পাইছে, এবং প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য -25 কাটা যাবে। তো এরকম একটা টাস্ক যখন তাকে দেওয়া হয়েছে, তখন তাকে থিঙ্ক স্টেপ বাই স্টেপ, এই লাইনটা আপনাকে বলতে হবে, এটা ইম্পর্টেন্ট হয়ে যায় তখন। দেন কৌশল 3 হচ্ছে রোল বা পার্সোনা। রোল বা পার্সোনার কথা আমরা এর আগেও আলোচনা করছি, যে 5টা বিষয় ছিল সেখানে। তো এখানে ব্যাপারটা আরো সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্ট অ্যাজ এ স্ট্রিক্ট বাট এনকারেজিং এনটিআরসি এক্সাম কোচ। দেখেন এখানে যে কথাটা বলছে, ফার্স্ট লাইনটা আমরা যদি দেখি, অ্যাক্ট অ্যাজ এ স্ট্রিক্ট বাট এনকারেজিং এনটিআরসি এক্সাম কোচ। তো এখানে স্ট্রিক্ট বলতে বোঝানো হয়েছে যে আমরা ছোটবেলা থেকেই দেখছি যে এনটিআরসি এর এক্সাম কোচ বা ট্রেনার যারা হয়, ট্রেনাররা সবসময় স্ট্রিক্টই হয় বা কঠোর স্বভাবের হয়। তো এই ব্যাপারটাই তাকে বলছে, কিন্তু বাট দিয়ে আবার কি বলছে, এনকারেজিং। তার মানে হচ্ছে সে স্ট্রিক্ট হলেও সে এনকারেজ করে, এরকম একজন স্পেশালিস্ট বা রোল তাকে সেট করে দেওয়া হয়েছে। দেন কি বলছে, দেন হচ্ছে রিভিউ দিস অ্যান্সার অ্যান্ড গিভ ব্লান্ট অ্যাকশনেবল ফিডব্যাক ইন 3 বুলেট পয়েন্টস। তো দেন তাকে হচ্ছে রিভিউ বা তার যে টাস্ক, এই লাইনটা কিন্তু টাস্ক, এই লাইনটা
পার্সোনা না, পার্সোনা হচ্ছে শুধুমাত্র এই লাইনটা, প্রথম লাইনটা। তো এই পার্সোনাটা আপনাকে বুঝতে হবে যে আপনি কোন টাস্ক করতেছেন এবং তাকে কি পার্সোনা আপনাকে দিতে হবে এআই কে। সেটা যে এআই হোক, আপনি জেমিনিতে কাজ করেন, ক্লডে কাজ করেন, বা যে কোনো এআই মডেলে আপনি কাজ করেন, সেটা যদি ওপেন সোর্সও হয়, তারপরেও আপনাকে পার্সোনা দিয়ে যখন আপনি কাজ করবেন তখন সেটা বেটার ওয়ার্ক করবে। তারপরে কৌশল 4 হচ্ছে আউটপুট ফরম্যাট কন্ট্রোল। অর্থাৎ আপনি যখন অ্যাপ তৈরি করতেছেন বা এআই দিয়ে অনেকেই কোডিং করতেছে এখন, এআই ড্রিভেন কোডিংগুলো ধীরে ধীরে আহ, আমাদের যে বিজনেস বা ইন্ডাস্ট্রি সেখানেও ভ্যালুয়েবল হয়ে উঠতেছে। এবং বর্তমানে যে ডেভেলপাররা তারা কোডিংয়ের উপর ফোকাস না করে তারা থিঙ্কিং এবং প্রবলেম সলভিং এবং মাইন্ড ম্যাপিং এর ক্ষেত্রে বেশি সময় দিচ্ছে। অর্থাৎ কোডিং এর কাজটা পুরোটাই এখন এআই করতেছে এবং এআই এর হাতে তুলে দেওয়া হয়েছে, এবং আমাদের নেক্সট জেনারেশনও আমরা দেখতে পাচ্তেছি যে এটা ধীরে ধীরে আরো প্রকট হবে। তো আপনি যদি একটা এআই কে দিয়ে কোনো অ্যাপ তৈরি করেন, যেমন এখানে একটা ড্যাশবোর্ড বা অটোমেশন তৈরি করার কথা বলা হয়েছে, সেখানে আউটপুট যে ফরম্যাটটা সেটা কন্ট্রোল করার জন্য জেসন তৈরি করা হয়েছে। এই জেসনটা আমি একটু আগেও দেখাইছি আপনাকে যে একটা এআই এজেন্ট তৈরি করা হয়েছে। এই ক্লাসের শেষে আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিব এআই এলএলএম মডেল এবং প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর, যেটা আমাদের বিদ্যাবাড়ি ওয়েবসাইটে আমরা ব্যবহার করছি। তো আহ, এই মডেলটা ক্লাস শেষে আমরা দেখাবো। তো জেসন আর দেন হচ্ছে কৌশল 5, যে এক্সএমএল ট্যাক্স দিয়ে কাঠামো তৈরি। এক্সএমএল ট্যাক্স এটা হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর সেকেন্ড ধাপ। অর্থাৎ আপনি যখন ইংলিশে খুব ভালো প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে থাকবেন এবং আপনি বেটার হয়ে গেছেন, আপনি নিজে বুঝতে পারবেন, তখন আপনি যদি আরো আপগ্রেড করতে চান, তাহলে আপনার জন্য আপগ্রেডেশনটা হচ্ছে এক্সএমএল ট্যাক্স দিয়ে একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং করা। এক্সএমএল ট্যাক্সের মধ্যে দেখেন কি আছে, আমি যে 5টার কথা বলছিলাম, 5টা জিনিসের কথা, একটা রোল থাকতে হবে, টাস্ক থাকতে হবে, কনটেক্সট থাকতে হবে, এই সব কিছু এখানে একটা প্রম্পটের মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। দেখেন এখানে কিছু ট্যাগ ইউজ করা হয়েছে, যে এই দুইটা হচ্ছে ক্লোনের ভিতরে রোল ইউজ করা হয়েছে, দেন এই টাস্ক ইউজ করা হয়েছে, আর্টিকেল ইউজ করা হয়েছে, অর্থাৎ কনটেক্সট দেওয়া হয়েছে। সবকিছুই এই প্রম্পটের মধ্যেই চলে আসছে। তো এক্সএমএল ট্যাগটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর একটা সেকেন্ড লেভেল বলতে পারেন, যদি আপনি ইংলিশে ভালোভাবে আয়ত্ত করতে পারেন। তারপরে দেন কৌশল 6 হচ্ছে নেগেটিভ প্রম্পটিং। নেগেটিভ প্রম্পটিং এর ক্ষেত্রে কি আসে, যে আপনি কি চান না, আপনি মনে করেন যে আপনার একটা ইমেজ তৈরি করতেছেন, আপনার ইমেজ রেফারেন্স আপনি হচ্ছে এআই কে দিছেন, এবং দেওয়ার পরে সেই ইমেজ রেফারেন্স থেকে আপনি আপনার নিজেরই একটা ছবিকে মডিফাই করতে চান, বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, বা আপনার কোনো লোকেশন চেঞ্জ করতে চান, আপনার আউটফিট চেঞ্জ করতে চান। তো এই ধরনের যদি চেঞ্জ আনতে চান, তখন আপনি আহ, কি বলবেন, আপনি বলবেন যে যদি নেগেটিভ প্রম্পটিং এর ক্ষেত্রে আসে, নেগেটিভ প্রম্পটিং হবে যে চেহারা কখনো বিকৃত করিও না। এই যে কথাটা, এই কথাটা আপনি বলবেন যে নেভার ডিস্ট্রয় দ্য ফেস আইডেন্টিটি ফ্রম ইয়োর থিঙ্কিং। সো এই টাইপের যে প্রম্পটগুলো বা নেগেটিভ প্রম্পটিং, আপনার আইডেন্টিটি বা আপনার ফেসটাকে যাতে সে চেঞ্জ না করে, এই ধরনের একটা প্রম্পট যখন আপনি দিবেন, তখন সেটাকে নেগেটিভ প্রম্পট বলা হয়। যেমন এখানে একটা ইউজ করছে, ডু নট ইউজ এ জেনারিক কর্পোরেট ফ্রেজেস লাইক সিনার্জি অর লেভারেজ। ঠিক আছে, অনেকে যখন আপনি স্ক্রিপ্ট রাইটিং করতেছেন, তখন দেখা যায় যে এআই বেশিরভাগ ক্ষেত্রেই নিজের মতো করে এআই লেভেলের একটা অ্যান্সার দিচ্ছে, যেটা হিউম্যান টোনে আমাদের কাছে এআই ফিল হয়, হ্যাঁ, আর্টিফিশিয়াল একটা ফিল আসে। তো সেটাকে যখন আপনি হিউম্যান ন্যাচারাল ইমোশন দিতে চাবেন, তখন আপনি বলবেন যে আচ্ছা, তো তখন আপনি বলবেন যে আপনি তুমি এই জিনিসটা ইউজ করিও না, বা যে জিনিসটা আপনি করতে যাচ্ছেন সেটার অপোজিটটা যাতে সে না করে, সেজন্য একটা নেগেটিভ প্রম্পট আপনার প্রম্পটের শেষে দেয়া খুবই উপকারী। আপনার যে কোনো প্রম্পট হোক, সেটা শেষে যদি আপনি এরকম একটা নেগেটিভ প্রম্পট দিয়ে দেন, সেটা বেটার আউটপুট দিবে। আর কৌশল 7 আমরা দেখতে পারতেছি যে প্রম্পটের একটা চেইনিং করতে হবে। হ্যাঁ, চেইনিংটা কিরকম, যেমন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। আপনি যখন একটা বিগ টাস্ক কে দিচ্ছেন, মনে করেন যে আপনার একটা ডক ফাইল আছে, আপনি বললেন যে একটা ডক ফাইল ক্রিয়েট করতে হবে। তো আপনি বললেন যে আহ, বর্তমানে আমাদের এই এই মান্থে বাংলাদেশের মধ্যে যে ই কমার্সের যে ফুড প্রোডাক্টগুলো 1,000 বা 2,000-এর মধ্যে সেল হচ্ছে,
তাদের একটা লিস্ট তৈরি করতে হবে আপনার, এবং সেটা আপনি ডক ফাইলে তৈরি করতে চান, যেটা আপনি আপনার বসকে দিবেন। তো এই কাজটা তখন কিভাবে করবেন আপনি আপনি হচ্ছে জেমিনাইতে যাবেন। জেমিনাইতে যাওয়ার পরে আপনার এখানে ডিপ রিসার্চ একটা হচ্ছে অপশন আছে, যে এই ডিপ রিসার্চ অপশনটাকে আপনি অ্যাড করে দিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপ রিসার্চ। এই যে ডিপ রিসার্চে যখন আপনি অ্যাড করলেন, তখন সে তার যে রিসার্চ লেভেলটা সেটাকে বেটার করবে। এখন এই ডিপ রিসার্চে আপনি তাকে প্রম্পট করলেন যে স্টেপ 1, তুমি বাংলাদেশের ই কমার্সের ফুড লাইন আপের যতগুলো হচ্ছে কোম্পানি আছে তাদের মধ্যে থেকে প্রোডাক্টের প্রাইস হচ্ছে রিসার্চ করো, এবং এদের মধ্যে 1,000 থেকে 2,000-এর মধ্যে যে টপ 5 প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা লিস্ট করো। লিস্ট করার পরে তুমি হচ্ছে এরকম আরও যে 10টা কোম্পানি আছে সেই 10টা কোম্পানির প্রোফাইলে যাও, তাদের মধ্যে থেকে এরকম করে 5টা প্রোডাক্ট নাও, দেন একটা ডক ফাইল তৈরি করে দাও, যে ডক ফাইলটা হচ্ছে এরকম 30টা প্রোডাক্টের একটা লিস্ট থাকবে, যেখানে আমি এডিট করতে পারবো। তো এই যে টাস্কটা আপনি দিলেন, এটা যখন আপনি স্টেপ 1 এবং স্টেপ 2, স্টেপ 3 এভাবে মার্কিং করে নাম্বার দিয়ে দিবেন, তখন সে অনেক বেটার রেজাল্ট আপনাকে দিবে, এবং কমপ্লেক্স কাজের ক্ষেত্রে সবাই এভাবেই করায়। আচ্ছা, তো এখানে আমরা কিছু দুর্বল এবং শক্তিশালী প্রম্পটের তুলনা দেখতে পাচ্ছি। যেমন এখানে একটা দুর্বল প্রম্পট হচ্ছে রাইট অ্যান ইমেল অ্যাবাউট দ্য ডিলে। অর্থাৎ আমি মনে করেন যে অফিসে ডিলে করে গিয়েছি বা কোনো একটা কাজে ডিলে করছি, তো সে কারণে আমাকে একটা ইমেল লিখতে হচ্ছে। এখন ইমেলটা যে লিখবো সেটা আমি একে দিয়ে লেখাচ্ছি, কিন্তু লেখানোর সময় আমি একটা দুর্বল প্রম্পট দিছি। দুর্বল প্রম্পট দিলে তার রেজাল্ট যেটা আসবে, রেজাল্টটাও দুর্বল আসবে। কিন্তু যদি আমি একটা আদর্শ প্রম্পটের দিকে তাকাই, এখানে কি বলা আছে যে রাইট এ শর্ট প্রফেশনাল ইমেল টু এ প্যারেন্ট এক্সপ্লেইনিং দ্যাট দ্য প্রাক্যাট মক টেস্ট রিপোর্ট উইল বি ডিলেইড বাই 2 days ডিউ টু এ সার্ভার মাইগ্রেশন। টোন অ্যাপোলজেটিক বাট কনফিডেন্ট, কিপ ইট আন্ডার 80 ওয়ার্ডস অ্যান্ড উইথ এ রেসাইলেন্স লাইন। তো এখানে দেখেন ছোট প্রম্পট, বাট এখানে ডিসক্রিপশন দেয়া আছে প্রত্যেকটা জিনিসের। এই যে রাইট এ শর্ট প্রফেশনাল ইমেল, এটা হচ্ছে টাস্ক, হ্যাঁ। দেন হচ্ছে তার যে কনটেক্সটটা সেটা আমি দিয়েছি, টোন দিয়েছি অ্যাপোলজেটিক বা কনফিডেন্ট, এটা আপনার রোলের আন্ডারে চলে আসে। দেন হচ্ছে কতটুকু কয়টা ওয়ার্ড হবে, কিপ ইট আন্ডার 80 ওয়ার্ডস। এই যে এটা একটা নেগেটিভ প্রম্পট। নেগেটিভ প্রম্পটিং এবং আউটপুট কীরকম হবে সেটাও এই একটা প্রম্পটের মাধ্যমে চলে আসতেছে। তো সিমিলারলি এখানেও আমরা দেখি যে মেক এ ফাংশন ফর লগ ইন, অর্থাৎ লগ ইন করার সময় আমরা যে ফাংশনটা ইউজ করি সেই ফাংশনটা এখানে তৈরি করার কথা একটা বলা হয়েছে। অথবা এই যে এই জিনিসটা দেখেন, সামারাইজ দিস রিপোর্ট। আপনার মনে করেন একটা রিপোর্ট আছে, আপনার একটা 10 পেজ বা 15 পেজের একটা ডক ফাইল আছে, যেখানে আপনার বিশাল একটা রিপোর্ট আছে। এখন এই রিপোর্টটা আপনি সময় পাচ্ছেন না পুরোটা দেখার, তো আপনি তখন কি করবেন, আপনি সেই রিপোর্ট ফাইলটা বা সেই ডক ফাইলটা আপনি এখানে জেমিনাইকে দিয়ে দিবেন। যেমন এখানে আমি একটা মনে করেন ডক ফাইল দিলাম। ডক ফাইল দেওয়ার পরে আমি জেমিনাইকে এই যে প্রম্পটটা, সামারাইজ দিস উইকলি প্রোগ্রেস রিপোর্ট বিলো ইনটু এক্স্যাক্টলি 3 বুলেট পয়েন্টস ইন বেঙ্গলি, ফোকাসড অনলি অন টাস্কস দ্যাট আর ডিলেড অর অ্যাট রিস্ক, ইগনোর কমপ্লিটেড টাস্ক এন্টায়ারলি। তো এখানে আমি কি বলছি যে আমার যে কাজগুলা হয় নাই বা যে কাজগুলা লেট হয়েছে, শুধুমাত্র সেই কাজগুলাই আমি দেখতে চাই এই রিপোর্ট থেকে। কারণ এত বড় রিপোর্ট আমি মনে করেন যে দেখতে যাচ্ছি না, যে কাজগুলো হয়েছে সেগুলো আমি দেখতে যাচ্ছি না, আমি শুধুমাত্র সেই কাজগুলাই ওখান থেকে দেখতে চাই, এই 15 পেজের রিপোর্ট থেকে, যেগুলা রিস্ক হয়েছে বা কোনো কারণে লেট হয়ে গেছে যে কাজগুলো ডেলিভার করার। তো সেই কাজগুলো দেখার জন্য আমি এই ধরনের একটা স্পেসিফিক প্রম্পট এআইকে দিতে পারি, যেটা আমার জন্য কাজে লাগবে। আচ্ছা, তো এখানে আর কিছু কথা বলা হয়েছে যে যেগুলো আমরা সচরাচর ভুল করি, আমরা বেশিরভাগই এই ধরনের ভুল করি, সেটা বলা হয়েছে যে অস্পষ্ট নির্দেশনা। যেমন আপনি একটা প্রম্পট দিন, ভালো করে লিখো। তো ভালো করে লিখো বললে এআই কিন্তু এটা বুঝবে না যে ভালো মানে আপনি কি বুঝাচ্ছেন। আপনার ভালো আর এআই এর ভালো কিন্তু ডিফারেন্ট হইতে পারে, এটা সেম হবে না। আপনার কাছে ভালো যেটা, সেটা আপনি এআই এর ক্ষেত্রে আপনাকে স্পেসিফিক ভাবে বুঝাই দিতে হবে, তাকে তাকে কনটেক্সটটা দিতে হবে, তারপরে সে বুঝতে পারবে যে আপনি কোনটাকে ভালো বলতেছেন। এরপরে এখানে বলা হয়েছে প্রসঙ্গ না দেয়া। প্রসঙ্গ না দেয়া বা কনটেক্সট না দেয়া, সেখানেও কিন্তু প্রম্পটিংটা ভালো হবে না। কোন প্রজেক্ট, কোন অডিয়েন্স এবং কেন, এই ধরনের যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই আপনার প্রম্পটের মধ্যে থাকতে হবে। সেটা না করলে এআই হ্যালুসিনেশন করে বা ইমাজিনেশনে বেশি সময় খরচ করে, এবং আপনার যে
টাস্কটা আপনি স্পেসিফিক যে কাজে তাকে দিয়েছেন সেই কাজটা না করে সে ইমাজিনেশনে চলে যায় এবং ভুল কাজ করে। দেন হচ্ছে একসাথে অনেক কাজ চাওয়া। একটি প্রম্পটে 5টি ভিন্ন কাজ দিলে কোনোটাই ভালোভাবে হয় না। তো এই যে এটা হচ্ছে আপনার কনটেক্সট অ্যাওয়ারনেস এবং আপনার আউটপুট কীরকম হবে, আপনার যে মডেলটা সেই মডেলটা সম্পর্কে আপনি কীরকম জানেন সেটার উপর ডিপেন্ড করবে। আপনি যদি জানেন যে আপনার মডেলটা কতটুকু ক্যাপেবল, তাহলে আপনি তখন বুঝতে পারবেন যে আমি তাকে একই প্রম্পটে কতগুলো কাজ দিলে সে সেই কাজগুলো ইজিলি করে দিতে পারবে। যেমন এই ক্লডের ক্ষেত্রে ক্লড কমপ্লেক্স ওয়ার্কের জন্যই তৈরি হয়েছে। তো ক্লডটাকে আমি দেখাই। এটা হচ্ছে ক্লড এআই। ক্লড এআই এর দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে চ্যাট মডেল আর একটা হচ্ছে এজেন্টিক মডেল, বা যেটা হচ্ছে ক্লড কোড। ক্লড কোডকে বর্তমানে অনেকেই ইউজ করতেছে, আমিও আপনাদেরকে সাজেস্ট করব ক্লড কোড ইউজ করার জন্য বা ক্লড কোডের ইউজ শেখার জন্য। এখন নর্মাল এআই এবং এজেন্টিক এআই এর মধ্যে আপনাদেরকে ডিফারেন্স বুঝতে হবে। নর্মাল এআই, আপনি যে চ্যাট জিপিটি বা জেমিনাই এই ধরনের যে চ্যাট মডেলগুলো দেখতেছেন এগুলো নর্মাল এআই, কিন্তু এজেন্টিক এআই এর ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এজেন্টিক এআই কি ধরনের কাজ করে। এজেন্টিক এআই দিয়ে আপনি মাল্টিপল এজেন্ট একই সাথে রান করতে পারেন। আপনি হচ্ছে ব্যাকএন্ডে কাজ করতে পারেন। আপনার কম্পিউটার আপনি মনে করেন অন্য কাজ করতেছেন, কিন্তু আপনার এআই আপনার জন্য একটা টাস্কে অলরেডি কাজ করতেছে। এই ধরনের যে এআই মডেলগুলো এটাকেই এজেন্টিক এআই বলা হচ্ছে। তো এজেন্টিক এআই আপনাকে আপগ্রেড করতে হবে খুব তাড়াতাড়ি। দেন হচ্ছে আউটপুট ফরম্যাট না বলা, প্রথমে আউটপুট নিয়েই অসন্তুষ্ট হওয়া। আচ্ছা, এটা একটা ব্যাপার যে প্রথম আউটপুট নিয়েই সন্তুষ্ট হওয়া, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি করি যে এআই এর ক্ষেত্রে আমরা যখন একটা প্রম্পটিং করি বা একটা টাস্ক দেই তখন প্রথম আউটপুটটা নিয়েই অনেকে সেটা আর দেখেও না, কিন্তু সেটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে এবং এআই এর আউটপুটের উপর আপনাকে সেভাবেই ডিপেন্ডেন্ট হইতে হবে যেভাবে আপনি একটা যেমন আপনাকে বলছিলাম যে একটা ছোট আপনার কুকুর আছে, সেই কুকুরটাকে আপনি বল আনা নেওয়ার জন্য ট্রেন করছেন, কিন্তু আপনি যদি সেই কুকুরটাকে প্রতিদিন ট্রেন করেন তখন সে কিন্তু সেই কাজটার মধ্যে বেটার হয়ে যাবে। কিন্তু আপনি যদি তাকে প্রতিদিন ট্রেন না করেন তাহলে সে হয়তোবা সেই কাজটা তার মাসল মেমোরি বা তার যে ব্রেইন মেমোরি আছে এই ব্রেইন মেমোরি ঠিকমতো কাজ করার না না করার কারণে সে সেটা করতে পারবে না। ঠিক তেমনই এআই এর ক্ষেত্রেও সেম। এআই এর যে এলএলএম এর যে ব্রেইনটা সেটা আপনি যত হচ্ছে রিফাইন করবেন তাকে, বারবার আপনি আউটপুট চাবেন। আপনি মনে করেন একবার চাইলেন, দেন আপনি বলেন যে মেক ইট 3x বেটার বা 2x বেটার বা 10x বেটার। এই যে কয়েক গুণ ভালো করে দিতে আপনি বলতেছেন, এইভাবেই এআই আপনার যে এআই মডেলটা সেটা ট্রেন হয় এবং সেটা বেটার রেজাল্ট ধীরে ধীরে দেয়া শুরু করে। দেন হচ্ছে উদাহরণ না দেয়া, এটা ডিসকাস করা হয়েছে এই ক্লাসে অলরেডি, যে নির্দিষ্ট স্টাইল বা টোন চাইলে অন্তত একটি উদাহরণ দেওয়া জরুরি। আপনি যে মনে করেন যে আপনি ফুড নিশে কোনো ইউটিউব চ্যানেল তৈরি করছেন বা ফুড নিশে আপনি কোনো প্রোডাক্ট বিক্রি করতেছেন। তো এই ফুড নিশে যখন আপনি প্রোডাক্ট বিক্রি করতেছেন তখন ওই ফুড নিশের টপ যে 5 চ্যানেল আছে, মনে করেন ফেসবুকে, তো ফেসবুকে যদি আপনি বিক্রি করেন তাহলে ফেসবুকের মধ্যে টপ যে 5টা পেজ আছে যারা এই আহ, যে ফুড আইটেমগুলো এগুলো বিক্রি করতেছে, তাহলে তাদেরকে অবশ্যই আপনার লিস্টে থাকতে হবে। আপনার হচ্ছে তাদেরকে মনিটর করতে হবে তারা কি ধরনের পোস্ট করতেছে, তারা কি ধরনের হচ্ছে টোনে কন্টেন্ট রাইট করতেছে, যে কন্টেন্টটা চলতেছে, তারা কিভাবে সেলটা হচ্ছে বাড়াচ্ছে, আহ, তারা কমেন্টের রিপ্লাই কত তাড়াতাড়ি দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আপনাকে করতে হবে এবং সেই উদাহরণগুলো আপনাকে নিয়ে রাখতে হবে। একজন মনে করেন যে একজন সোশ্যাল মিডিয়া পোস্টারে অ্যাড চালাচ্ছে যে কোনো একটা ফুড প্রোডাক্টের জন্য, যেমন মনে করেন যে খড়ের বাজার চালায়। তো এরকম একটা ফুড প্রোডাক্টে যখন একটা তারা সোশ্যাল মিডিয়ার পোস্টার তৈরি করছে, সেই সোশ্যাল মিডিয়া পোস্টারটা আপনি যদি আহ, মনে করেন, আমি দেখাই আপনাকে। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন যে ঘরের বাজারের একটা সোশ্যাল মিডিয়া পোস্টার আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে তারা হিমসাগর আম বিক্রি করতেছে। তো এই হিমসাগর আম বিক্রি করার জন্য তারা একটা পোস্টার তৈরি করছে। এখন এই পোস্টারটা যখন আপনি কনটেক্সট হিসেবে নেবেন, আপনি এভাবে যদি একটা স্ক্রিনশট নেন, একটা স্ক্রিনশট নিয়ে আপনি যদি একটা কনটেক্সট দেন যে কোনো প্রম্পটিং এর ক্ষেত্রে, আপনি নিজেও একটা সেম প্রোডাক্টটা যদি বিক্রি করেন এবং
এই প্রোডাক্টের জন্য আপনার একটা কপি রাইটিং বা আপনার অ্যাড অথবা যে কোনো কন্টেন্ট আপনি রাইট করবেন, তখন আপনি কি করবেন, এই যে কনটেক্সটটা আপনি দিয়ে দিবেন তাকে। যখন দিয়ে দিচ্ছেন তখন সে অনেক বেটার আউটপুট দিবে। এবং আপনি যদি এই ঘরের বাজারে যে টোনটা, তারা একটা যে অ্যাড ক্রিয়েটিভটা তারা লিখছে, হিমসাগর ক্ষীরসাপাত আম নিতে সরাসরি ঘরের বাজারে প্রি অর্ডার করুন এক্ষুনি। হ্যাঁ, তো এখানে একটা কপিরাইটিং এর ব্যাপার আছে। সেম জিনিসটা ট্যাগলাইনের ক্ষেত্রে অনেকে ইউজ করে, বিভিন্ন প্রোডাক্টে বিভিন্ন ধরনের ট্যাগলাইন হয়, আমরা আমাদের প্রধান ডট কমেও সেই ধরনের কাজই করি। তো এই ধরনের কাজগুলো অবশ্যই আপনাকে একটা স্টাইল অথবা টোন কপি করে নিয়ে আপনি যদি এআই কে দেন, তখন সে যে কাজটা করবে সেটা অনেক বেটার কাজ করবে। তো আপনাদের জন্য অনুশীলন বা যেটা প্র্যাকটিস করার কথা আমি বলবো যে সবসময় আপনার প্রম্পটে রোল, কনটেক্সট, টাস্ক, ফরম্যাট এবং কনস্ট্রেন্টস বা তার যে সীমাবদ্ধতা, এই সবগুলো যোগ করে নিজে নিজে নিজেকে উন্নত করার চেষ্টা করতে হবে আপনাদেরকে। আপনারা এতদিন যে ধরনের প্রম্পটগুলো ইউজ করতেছিলেন, সেই প্রম্পটগুলোকে অবশ্যই আপনাদেরকে দেখতে হবে যে আমি কি ধরনের প্রম্পট ইউজ করছি। আমি কি একদম সরল প্রম্পট ইউজ করছি, যে রাইট মি অ্যান ইমেজ অর গিভ মি এ সোশ্যাল পিকচার ইমেজ, বা এই ধরনের যে সহজ প্রম্পটগুলো এবং সিম্পল কনটেক্সট আউট অফ কনটেক্সট প্রম্পটগুলো আপনি যদি বাংলায় প্রম্পট করেন, বাংলার ক্ষেত্রেও সেম, বাংলার ক্ষেত্রেও আপনি যদি কনটেক্সট না দেন, আপনি যদি রোল না দেন এআইকে, তার তার যদি টাস্কটা স্পষ্ট না থাকে এবং সে কি কি কাজ করতেছে, এই একক যে কাজগুলো সেইগুলা যদি স্পেসিফাইড না থাকে, এবং সবকিছু যদি আপনি সুন্দরভাবে কন্ট্রোল না করেন, যে এআই এর আউটপুটটা, প্রম্পটিংটা হচ্ছে এআই এর যে আউটপুটটা, এটাকে কন্ট্রোল করা। আপনি যখন এআই কে ইউজ করতেছেন তখন আপনাকে অবশ্যই এআই এর যে আউটপুট সেটার উপর কন্ট্রোল রাখতে হবে। এবং এই কন্ট্রোল রাখবেন আপনি যত বেশি, তত বেশি আপনি এআই এর কাছ থেকে বেটার আউটপুট নিতে পারবেন, এবং আপনার যে কাজটা, আপনি যে কাজটার জন্য এআইটাকে ইউজ করতেছেন, সেই কাজটা আপনার বেটার হবে। আপনি মনে করেন যে এনিথিং করতেছেন, আপনি ভিডিও করতেছেন, আপনি হচ্ছে স্ক্রিপ্ট রাইটিং করতেছেন, আপনি কোনো অটোমেশন করতেছেন, এনিথিং, যে কোনো কাজে আপনাকে এই 5টা জিনিস, যেমন রোল, কনটেক্সট, টাস্ক, ফরম্যাট এবং কনস্ট্রেন্টস, এই 5টা জিনিস যদি আপনি আহ, উল্লেখ করেন, তাহলে অবশ্যই সেটা একটা বেটার রেজাল্ট আপনি পাবেন। তো এখানে আরেকটা লাস্ট ব্যাপার বলা হচ্ছে যে প্রম্পট ইঞ্জিনিয়ারিং মুখস্থ করার কোনো বিষয় না, এটা একটা অভ্যাসের মতো। অভ্যাসের মতো কেন? কারণ হচ্ছে আপনি যত বেশি করবেন, আপনি নিজে যখন ইউজ করবেন বারবার, এই আমি যে বিষয়গুলো বললাম, যে রোল, কনটেক্সট, টাস্ক এবং ফরম্যাট, এই জিনিসগুলা আপনার প্রম্পটের মধ্যে, আপনি দৈনন্দিন জীবনে যে কাজ করতেছেন সেখানেও আপনি যদি প্রম্পটিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখেন এবং এই জিনিসগুলো ইনক্লুড করেন আপনার প্রম্পটে, তাহলে এটা আপনার একটা অভ্যাসের মতো হয়ে যাবে। এবং যে কোনো মানুষ 21 দিনের মধ্যে একটা অভ্যাস বিল্ড করতে পারে। তো আপনি যদি এরকম ভাবে 21 দিন এই ধরনের প্রম্পটিং করেন, তাহলে আমার মনে হয় যে এটা আপনার আর কখনো মানে চিন্তাও করতে হবে না, এটা অটোমেটিক্যালি চলে আসবে আপনার কাছ থেকে, এবং আপনি প্রম্পটিং এর ক্ষেত্রে অনেক বেটার একটা কাজ করতে পারবেন। এবং আপনার যে দৈনন্দিন জীবনে আমরা যে উদ্যোক্তা প্ল্যাটফর্মটা তৈরি করেছি, এবং এই উদ্যোক্তা প্ল্যাটফর্মের দ্বারা আমরা যে উদ্দেশ্য বা যে পারপাজে আগাচ্ছি, সেই পারপাজও আপনাদের খুব ভালোভাবে সার্ভ করতে পারবে এআই একটা টুল হিসেবে। আচ্ছা, তো আজকে হচ্ছে ক্লাসে আমি আরেকটা জিনিস দেখাতে চাইছিলাম যে বিদ্যাবাড়িতে আমরা এআইটাকে কিভাবে ইউজ করতেছি। বিদ্যাবাড়ি হচ্ছে আমাদের একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেটা অনলাইন এডুটেক প্ল্যাটফর্ম, যেখানে আমরা বিসিএস, এনটিআরসি এবং অন্যান্য যে জব অ্যাসপায়ারেন্টসরা আছে, তাদেরকে আমরা এখানে বিভিন্ন ধরনের কোর্স দিয়ে সহায়তা করে থাকি। তো এই যে বিদ্যাবাড়ি ওয়েবসাইটে আমরা নিচে দেখতেছি আক্স বিদ্যাবাড়ি নামে একটা আইকন। এই আইকনটা হচ্ছে বিদ্যাবাড়ির একটা এআই এজেন্ট, যে এআই এজেন্টটা 24/7 এখানে লাইভ কাজ করতেছে এবং স্টুডেন্টদেরকে কোর্সের ইনফরমেশন দিয়ে হেল্প করতেছে। তো এই যে বলতেছে যে আমি বিদ্যাবাড়ি আই এবং কোর্স পেমেন্ট এবং ভর্তি যে কোনো বিষয়ে জিজ্ঞেস করুন, এখানে আপনি উত্তর পাবেন। মনে করেন আমি বললাম যে কোর্স দেখতে চাই, তো দেখেন এআই হচ্ছে থিঙ্ক করতেছে এবং সে একটা
রিপ্লাই দিছে যে আসসালামু আলাইকুম, বিদ্যাবাড়িতে আপনাকে স্বাগতম। আপনি কি নির্দিষ্ট কোনো পরীক্ষার যেমন বিসিএস, এনটিআরসিএ বা প্রাইমারি ব্যাংক প্রস্তুতি নিচ্ছেন? জানালে আমি আপনাকে সঠিক কোর্সের লিঙ্ক দিতে পারবো। এবং সে এখানে সবগুলা কোর্স দেখার জন্য একটা লিঙ্কও দিয়ে দিছে। এই কোর্স লিঙ্কে যদি আমি ঢুকি, এখানে আমাদের যে সবগুলা কোর্সের যে পেজটা, সেই পেজটার লিঙ্ক সে এখানে দিয়ে দিয়েছে। তো আমরা বুঝতে পারতেছি যে এআই এর যে ব্যবহারগুলো, এটা আমরা বিজনেসের ক্ষেত্রে, আপনার যে কোনো বিজনেস আছে, আপনার একটা ই কমার্স সাইট আছে, আপনার একটা অন্য যে কোনো বিজনেস আপনি করতেছেন, আপনি ফেসবুকে কোনো কোনো প্রোডাক্ট সেল করতেছেন, সব ক্ষেত্রেই আপনি এআই কে লেভারেজ হিসেবে ইউজ করতে পারেন। এখন এই যে এআইটা আমি এখানে ইউজ করতেছি, এটার যে ব্যাকএন্ডটা, সেই ব্যাকএন্ডটা হচ্ছে আমার আরেকটা প্ল্যাটফর্মে, যেটা হচ্ছে এনএটেন। এনএটেন হচ্ছে একটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাকে বিভিন্ন ধরনের এআই এজেন্ট তৈরি করতে সাহায্য করে। তো এই যে প্ল্যাটফর্মটা, এবং এইখানে আমি যে এআই এজেন্টটা ইউজ করতেছি, এই বিদ্যাবাড়ির যে চ্যাটবটটা, সেটার জন্য এটা হচ্ছে এই যে এজেন্টটা দেখতে পাচ্ছেন, সেই এজেন্টটা। এখানে যে চ্যাট ইন্টারফেসটা আছে, এখানে আমি যদি দিই সেম ওয়ার্ক ইস্যুটা, আপনি দেখতে পারবেন যে সে এখানে একটা একটা ওয়ার্কফ্লোতে কাজ করতেছে। এই যে ওয়ার্কফ্লোটা আমি দেখতে পাচ্ছি, এখানে একটা এআই এজেন্ট আমি ইউজ করছি। তো এই যে এআই এজেন্টটা, এই এজেন্টটার একটা দুইটা প্রম্পট আছে এখানে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর জন্যই আমি এখানে দেখাচ্ছি ব্যাপারটা। একটা হচ্ছে ইউজার প্রম্পট। আমি যে এআই এজেন্ট ইউজ করবো, যখন আপনি এজেন্টিক এআই এর ক্ষেত্রে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে চিন্তা করবেন, তখন সেই ইউজ কেসের জন্য আমি দেখাচ্ছি যে তখন এআই এজেন্টের ক্ষেত্রে আপনার দুইটা প্রম্পট ইউজ করা হয়। একটা হচ্ছে ইউজার মেসেজ, আর একটা হচ্ছে সিস্টেম মেসেজ। ইউজার মেসেজে আমি যে হাই বলছি, আমি যে হাই লিখে আমি যে মেসেজটাই দিব আমার চ্যাট ইনপুটে, বা এই যেখানে বিদ্যাবাড়িতে আমি যে মেসেজটা দিচ্ছি, এই ইনপুটটা আমার চলে আসবে এইখানে, এবং এই ইউজার মেসেজে চলে আসবে। আমার ইউজার মেসেজ, যেটা আমি মেসেজ দিব, সেটা ইউজার মেসেজ হিসেবে ইউজ হবে। এবং সিস্টেম যে মেসেজটা, এই সিস্টেম মেসেজে আমি দেখতেছি যে এখানে একটা বিশাল প্রম্পট আমি এখানে দিয়ে রাখছি, যে ইউ আর বিদ্যাবাড়ি এআই, বিদ্যাবাড়ির অফিসিয়াল এআই অ্যাসিস্ট্যান্ট, আপনি একজন এক্সপিরিয়েন্স ক্যারিয়ার কনসালটেন্ট। এরপরে বিদ্যাবাড়ির যে পেজগুলো আছে, সবগুলো পেজ আমি তাকে দিয়েছি। এরপরে এটাকে কিভাবে আউটপুট করবে সেটা আমি তাকে এখানে ডিসক্রাইব করে দিচ্ছি। এটা স্ল্যাগ হিসেবে আউটপুট করবে। স্ল্যাগ হিসেবে যখন আউটপুট করতেছে, তখন আমরা এই যে এখানে লিঙ্কটাতে আপনি ক্লিক করতে পারতেছেন, অর্থাৎ ক্লিকেবল লিঙ্ক হিসেবে এটা একটা আসতেছে। তো এখানে আপনি দেখবেন যে অনেক কিছু এখানে ইউজ করা হয়েছে। এখানে কারেন্ট ডেট, রেসপেক্ট রুল, ল্যাঙ্গুয়েজ, দেন হচ্ছে ট্রান্সলেশন ম্যাপ। অর্থাৎ একটা ইউজার যখন ইংলিশে হচ্ছে প্রম্পটটা করবে, তখন সে ইংলিশে রিপ্লাই করবে। আবার যখন একটা ইউজার বাংলায় হচ্ছে তার কাছে প্রম্পট দিবে, তখন সে বাংলায় রিপ্লাই করবে। তো এই ধরনের যে বিষয়গুলো, দেন রিয়াল এক্সাম্পল, আমি যে উদাহরণের কথা বলছি, ইউজার যদি এনটিআরসি এর ইংলিশ রিটার্ন কোর্স আছে এই মেসেজটা দেয়, এটা যে এনটিআরসি এর কোনো ইংলিশের রিটেন কোর্স আছে কি না, তখন সে অ্যান্সার করবে কিভাবে, সেটাও আমি এখানে ডিসাইড করে দিচ্ছি। এই ধরনের বিভিন্ন ধরনের আহ, বিষয় সেখানে তাকে ইনক্লুডেড করে দেওয়া আছে, যেমন আইডেন্টিটি দেওয়া আছে, কোনগুলা টুল সে ইউজ করবে। আহ, এরপরে হচ্ছে অ্যাডমিশনের কথা যখন সে জিজ্ঞেস করবে, তখন তাকে একটা মেসেঞ্জারের থেকে মোবাইল নাম্বার সে প্রোভাইড করবে। যেমন আমি যদি এখানে চাই যে একটা আপনাদের হোয়াটসঅ্যাপ, আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে চাই, দেখেন সে হোয়াটসঅ্যাপের সরাসরি যে লিঙ্কটা, যাতে আমি এখান থেকে ডিরেক্টলি আমি মেসেজ করতে পারি একটা হিউম্যান এজেন্টের কাছে, সেটা সে দিয়ে দিয়েছে। তো এই ধরনের যে বিষয়গুলো, সেগুলো এই সিস্টেম প্রম্পটিং এর মাধ্যমে আমি কন্ট্রোল করতেছি। অর্থাৎ এআই এর যে আউটপুটটা, এই যে এআইটা এই যে আউটপুট দিচ্ছে, সেই আউটপুটটা আমি কন্ট্রোল করতেছি। এটাও আমি সম্ভব হয়েছে ভালোভাবে এবং স্পেসিফিক্যালি প্রম্পট ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা কেন গুরুত্বপূর্ণ, প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিভাবে করতে হবে, এবং আমাদের ডেইলি যে আমরা ভুলগুলো করি সেই ভুলগুলো কি কি। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এখন আমি সেই প্রশ্নগুলো
নিব, আপনারা কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা ভিডিও বা ছবি যদি করে দেখাতেন প্র্যাকটিক্যালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটা ভিডিও আমি করে দেখাচ্ছি। আচ্ছা, ভিডিও করার ক্ষেত্রে আমি জেমিনাইকে ইউজ করতেছি। তো জেমিনাইয়ের ক্ষেত্রে মনে করেন যে ঘরের বাজারের কথা যেহেতু আমি বললাম, সেহেতু ঘরের বাজারে ইউজ আপনারা সবাই মিউট করেন, বাকি সবাই মিউট করেন। স্যার ভিডিও কি আমরা ফ্রি করতে পারবো? হ্যাঁ, ভিডিও ফ্রি করার জন্য কিছু টুল আছে, যেমন জেমিনাই যদি ফ্রিটা আপনি যান, জেমিনাই আপনাকে প্রতিদিন 2টা দিবে, একটু লিমিট থাকবে। 2টা ভিডিও আপনি ফ্রি করতে পারেন। এরপরে একটা আহ, ইয়া আছে, ডিজাইন অ্যারেনা নামের একটা ওয়েবসাইট আছে। এই ডিজাইন অ্যারেনাতে যদি আপনি যান, তাহলে আপনি 4টা থেকে 5টা ফ্রি এআই ইউজ করতে পারবেন, এবং এখানে মোটামুটি ভালো মডেলই দেয়া আছে, আমি যতদূর দেখছি। অনেকগুলো মডেল এখানে দেয়া আছে, বুঝছেন। আপনাদের হচ্ছে ওই VO3, দেন ক্লিং 3.0, এই ধরনের যেগুলো লেটেস্ট রিয়েলিজমের মডেল, সেগুলা মোটামুটি 4-5টা ফ্রিলি ইউজ করতে পারবেন। আর যদি প্রোতে যান, তাহলে তো সেটা হয়েছে। প্রোতে আপনারা অনেকগুলো মডেল আছে, যে কোনো একটা কিনে নিতে পারেন $10 বা $20। $10 বা $20 আপনি মান্থলি হচ্ছে 10 থেকে 20টা বা 30টা ভিডিও করতে পারবেন, ভিডিও লেন্থের ওপর। আপনি যদি হচ্ছে বেশি লেন্থ করেন, তাহলে বেশি সেটা চলে যাবে। যেমন মনে করেন যে আমি ঘরের বাজারে এই যে পোস্টারটা, আচ্ছা একটা প্রোডাক্ট পোস্টার নিয়ে করি। হ্যাঁ, এই এই পোস্টারটা ভালো লাগছে। তো মনে করেন এই পোস্টারটা আমি হচ্ছে কপি করব, এবং এই সেম পোস্টারটাই আমি তৈরি করতে চাই। তো তখন হচ্ছে আমি একটা রেফারেন্স দিব, জেমিনাই ইউজ করতেছি মনে করেন। তো জেমিনাই রেফারেন্স দিয়ে আমি বলবো যে দিস ইজ এ, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি, স্যার দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি। ওকে ওকে, দেখেন আমি প্রম্পটিং করতেছি, প্রম্পটিংটা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন। আমি বলতেছি যে এটা হচ্ছে ঘরের বাজার বিডির পোস্টার। ইটস অ্যান ই কমার্স সাইট ইন বাংলাদেশ হু সেলস ডিফারেন্ট প্রোডাক্টস। এখন আমি কি চাচ্ছি সেটা তাকে একটা কনটেক্সট দিব, যে আমি চাচ্ছি আই ওয়ান্ট টু ক্রিয়েট সিমিলার সোশ্যাল মিডিয়া পোস্টার লাইক exactly this poster I have given in reference. তো আমি ওকে বললাম যে আমি একটা সিমিলার সোশ্যাল মিডিয়া পোস্টার চাই, যেটা এক্স্যাক্টলি এই পোস্টারের মতোই হবে, এবং যেটা আমি রেফারেন্সে তোমাকে দিছি। তারপরে আমি ওকে একটা রোল সেট করে দেবো, যে ইউ আর অ্যান এক্সপার্ট প্রম্পট ইঞ্জিনিয়ার অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার। এখন আমার যে ব্র্যান্ডটা আছে, মনে করেন যে আমার সামহাউ যে কোনো একটা ব্র্যান্ড আছে। যেমন আমি প্রধান.com-এর এটা দেখাচ্ছি, মনে করেন আমার এই ব্র্যান্ডটা। তো এই যে লগোটা, এই লগোটা হচ্ছে আমি কপি করলাম, কপি করে আমার লগোটা তাকে আমি দিব। দেন হচ্ছে প্রধান.com-এর যে কনটেক্সট, সেটাও আমি দিতে পারি। আমি কোন প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছি, মনে করেন প্রধানের খেজুর নিয়ে আমি কাজ করতে যাচ্ছি, এই আজোয়া খেজুরগুলো, এই যে ইমেজটা, সেটাও আমি তাকে দিব। দেন আমি তাকে বলবো যে আই ওয়ান্ট টু similar social media story for my product. এটা হচ্ছে সুক্কারি খেজুর বলে এই খেজুরটাকে। আমি এটা বললাম যে সুক্কারি dates and it should be similarly branded.
তো এটাকে আমি বলতেছি যে আমার যে লোগো এবং আমার যে ব্র্যান্ড কালার, সেই ব্র্যান্ড কালারটাকেও তাকে ইউজ করতে বললাম আমি। আমি এখানে লোগোটা দিয়ে দিব, লোগোটা দিয়ে দেওয়া হয়নি। প্রধানের যে বাংলা লোগোটা, সেই বাংলা লোগোটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি বলবো যে গিভ মি এ প্রম্পট, গিভ মি এ টেক্সট টু ইমেজ প্রম্পট। আমি যেহেতু ইমেজ একটা বানাইতে যাচ্ছি, তো সেজন্য আমি একটা টেক্সট টু ইমেজ প্রম্পট চাচ্ছি তার কাছে, যেটা ডিটেইলড হবে। ঠিক আছে, তো প্রম্পটটা আরেকবার একটু দেখেন যে আমি কি বলছি, যে দিস ইজ এ পোস্টার, এটা একটা ঘরের বাজারের পোস্টার, এটা একটা ই কমার্স সাইট, এটা একটা ডিটেলস দিয়েছি, এবং আমার যে ব্র্যান্ড, আমার ব্র্যান্ডের আমি একটা প্রোডাক্ট দিছি, আমি প্রোডাক্টের লোগো দিছি, এবং আমার লোগোর পরে আমার যে ব্র্যান্ডিং সেটা অনুযায়ী তাকে দিতে বলছি। তো এটা আমি দিয়ে দিলাম। সে আমাকে একটা প্রম্পট দিবে, সেই প্রম্পটটা আমি ইউজ করব চ্যাট জিপিটিতে। কেন চ্যাট জিপিটিতে ইউজ করব? কারণ চ্যাট জিপিটির যে জিপিটি ইমেজ 2 যে মডেলটা, নতুন মডেল, একটা এলএলএম মডেল, সেই মডেলটা আমি পোস্টার ক্রিয়েশনের ক্ষেত্রে বেটার রেজাল্ট পাইছি সবখানি। তো এটা ইউজ করতে বলবো আপনাদেরকে। চ্যাট জিপিটিতে গিয়ে এখানেও হচ্ছে আপনি ওই সিমিলার ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনি ইমেজ তৈরি করতে, এই ক্রিয়েট অ্যান ইমেজ যে ইয়াটা, এটা দিলেই আপনি হচ্ছে এখান থেকেও সিমিলারলি ইমেজ তৈরি করতে পারবেন। তো জেমিনি ন্যানো ব্যানানা প্রো হচ্ছে এডিটিং এর জন্য ভালো। যখন আপনি এডিটিং করবেন বা কোনো এই সেম সেম পোস্টারটায় হচ্ছে আমি যেহেতু হচ্ছে চেঞ্জ করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই আমি জেমিনাইতে আসছি। কিন্তু আপনি যদি আহ, মানে বেটার টেক্সট কোয়ালিটি, এই যে টেক্সট কোয়ালিটি যেরকম আছে একদম এক্স্যাক্টলি সেরকম চান, তাহলে আপনাকে যে চ্যাট জিপিটির ক্ষেত্রেই হেল্প নেওয়া বেটার। চ্যাট জিপিটি যে জিপিটি ইমেজ 2, সেটাতে ইউজ করাই বেটার। তো এখান থেকে আমাকে হচ্ছে একটা সে প্রম্পট দিয়ে দিছে, এই ডিটেইল যে প্রম্পটটা, এখান থেকে আমি এটা পুরোটাই কপি করে নিব। করার পরে আমি এটা কপি করব, কপি করে এখানে দিব। দেওয়ার পরে আমি এই যে আমার যে প্রোডাক্টটা এবং যে কনটেক্সটটা, এই ইমেজগুলো আমাকে কেন দিতে হবে? ইমেজগুলো আমি দেখছি হচ্ছে কনটেক্সটের কারণে। প্রম্পট শুধু মানে প্রম্পটটা কিন্তু অলরেডি অনেক ডিটেইলড, তারপরও আমাকে কনটেক্সটটা অবশ্যই দিতে হবে। তো কনটেক্সট দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি এখানে সেন্ড করে দিব। তো হচ্ছে চ্যাট জিপিটি একটা পোস্টার তৈরি করা শুরু করবে আমার জন্য। এইভাবেই সিমিলারলি আপনারা যে ব্র্যান্ডের বা যে ওয়ার্কের ক্ষেত্রেই আপনি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে সেটা করতে পারেন, ফেসবুকে হোক বা পিন্টারেস্টে আপনারা যাইতে পারেন। পিন্টারেস্টের মধ্যে বিভিন্ন ধরনের প্রোডাক্টের আইডিয়া আপনারা পাবেন, অনেক ধরনের সিমিলার প্রোডাক্ট এবং ক্রিয়েটিভ প্রোডাক্টের আইডিয়া আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন এখানে এগুলো কিন্তু সব এআই জেনারেটেড। হ্যাঁ, তো এআই এর ক্ষেত্রেও যখন জেনারেটেড একটা রেফারেন্স আপনি দিবেন, তখন কিন্তু সে বেটার কাজ করবে। এই ক্লাসে আমি সেটা বলছি। তো সেই ব্যাপারটাই আপনি করতেছেন। এখানে বিভিন্ন ধরনের হচ্ছে পোস্টার আছে। এই দেখেন একটা ক্রিয়েটিভ পোস্টার, ডিজিটাল মার্কেটিং ছাড়া ব্র্যান্ডের গতি থমকে যায়। তো এই ধরনের যে কোনো আইডিয়া আপনি হচ্ছে কপি করতে পারবেন এআই এর দ্বারা। তো এআই আসার পরে এইটাই হচ্ছে আমাদের সুবিধা হচ্ছে যে আমরা যে কোনো কিছু কপি করতে পারতেছি বা যে কোনো রেফারেন্স নিতে পারতেছি, যে কোনো স্টাইল থেকে ইন্সপিরেশন নিতে পারছি। তো দেখেন এটা হচ্ছে জেনারেটেড হয়ে গেছে। এই দেখেন, তো এই যে পোস্টারটা দেখতে পাচ্তেছেন, হ্যালো, সবাই কি দেখতে পাচ্তেছেন? হ্যাঁ ভাইয়া জি দেখতে জি পাচ্ছি। ভাইয়া। হ্যাঁ, তো দেখেন আমি যে কনসেপ্টটা দিছিলাম, ওই আমটা একটু বাইরে ছিল, এখান থেকে একটু বের হয়ে আসতেছিল। দেন হচ্ছে এই যে পারফেক্ট। টেক্সটের যে ফন্টটা সেটাও, এবং এখানে নাম্বারটা যেহেতু আমি দেইনি, সেহেতু হচ্ছে ও এক্স এক্স দিয়ে দিয়েছে আর কি। আপনার যখন ডিটেলস আরো দিয়ে দিবেন, তখন সেই ডিটেলস অনুযায়ী সে দিয়ে দিবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কারো? ভাইয়া একটু আগে একটা অ্যাপস এর কথা বলছেন না, হ্যাঁ, রিটেক্স নাকি, ওইটা একটু আবার বলেন তো। অ্যাপস বলতে? মানে এই যেমন এই চ্যাট জিপিটি, তারপর জেমিনাই, আর একটা প্রিটেক্স নাকি জানি বলছিলেন।
আচ্ছা আচ্ছা, ক্লডের কথা বলছি, ক্লডের কথা বলতেছেন? এটা হচ্ছে ক্লড ক্লড। চিন্তাছে না। হ্যাঁ, এই যে ক্লডটা হচ্ছে আপনার কমপ্লেক্স ওয়ার্ক বা কোডিং বা কোনো ম্যাথ, এই ধরনের কমপ্লেক্স ওয়ার্কের জন্য কাজে লাগে। আর আপনারা যদি হচ্ছে এজেন্টিক এআই নিয়ে কাজ করতে চান, তখন ক্লড হচ্ছে আমার বেস্ট, মানে প্রিফারেবল একটা মডেল, এলএলএম মডেল। ওটার কথা বলতেছিল মানে। ভাইয়া এগুলোর একটু পিডিএফ দিয়ে দিলে ভালো হতো হ্যাঁ হ্যাঁ, ফর্মগুলা। আমি একটা পিডিএফ গ্রুপে দিয়ে দিব আজকে যে ক্লাসটা, এবং যে রেফারেন্সগুলো আমি ক্রিয়েট করলাম এগুলো ছবি সহ আমি হচ্ছে একটা ডক ফাইল করে সেটা পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে তাহলে। যে ভাইয়া এআই কি আমাদের আগেই করতে হবে, ডাউনলোড দিতে হবে অ্যাপস? না না, এআই হচ্ছে আপনি অ্যাড্রেস লিখলেই হয়ে যাবে, gemini.com এ গেলে যেমন এখানে জেমিনি ভাইয়া ডট আমরা গুগল এটা ডট কম একটা হ্যাঁ ব্রাউজারে গিয়ে যেমন ক্রোমোতে গিয়ে হ্যাঁ হ্যাঁ জেমিনি বা চ্যাট জিপিটি এগুলা লিখলে হবে না? একটা ব্রাউজারে গিয়ে আপনি যে কোনো হচ্ছে সাইটে যাইতে পারবেন, গুগলে সার্চ করলে আপনি যাইতে পারবেন। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া ভাইয়া আর আমার একটা একটা প্রশ্ন। প্রশ্ন ছিল। সেম নির্দেশনা তাকে হচ্ছে বাংলায় দিই তাহলে কি সেম কাজ করতে পারবে না? হ্যাঁ, সেম কাজ করবে, বাট বেটার। আমি বলছি যে মানে চেষ্টা করা উচিত ইংলিশে দেয়া, কারণ ইংলিশে দেয়া বেটার। আচ্ছা, ধন্যবাদ। ঠিক ভাই আছে। আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া, জি বলেন। যে আমার যে দুতরা.com এটার মধ্যে আমার যে পেজ, এখন হুম হুম পেজের যে লগো তারপর হচ্ছে ব্যানার এগুলো আমি যে সেট করছি, হ্যাঁ, কিন্তু এগুলো আমি মানে দেখতে পারতেছি না। এখন এগুলো কিভাবে দেখবো যে সেট হয়েছে কিনা? আমি কোথায় গেলে দেখতে পারবো? আমার প্রোফাইলে ঢোকার পরে তো এগুলো দেখা যায় না, কোনো কিছু আমি দেখতে পারতেছি না। মানে ওয়েবসাইটের কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওয়েবসাইটের ওয়েবসাইটটা কথা। আমাদের মানে ইন প্রোডাকশন তো, এখনো কাজ চলতেছে, এখনো ফুলফিল হয়নি। ওটা হচ্ছে আচ্ছা মানে সামনে আপনাদেরকে ওয়েবসাইট নিয়েও ক্লাস হবে, ওয়েবসাইটে কিভাবে ইউজ করবেন এগুলো সবকিছু ডিটেলস দেখাই দেওয়া হবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। জি ঠিক আছে তো। ঠিক আছে, আজকের ক্লাসটা এরকমই, আশা করি সবার ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। জি ভাইয়া, আপনাদেরকেও ক্লাস থ্যাংক অনেক ভালো, ইউ। ভালো লাগলো।